তিন দিনের মধ্যে ডাকসু ও হল সংসদ পুনর্নির্বাচনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠকে বসেছে নবনির্বাচিত ভিপি নুরুল হকের নেতৃত্বে ভোট বর্জনকারী 5 প্যানেলের প্রার্থীরা। বামজোটের নেতা লিটন লন্দির নেতৃত্বে রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় মিছিলটি প্রদক্ষিণ করে ভিসি কার্যালয়ে গিয়ে বৈঠকে বসেন তারা। এই নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে অনশন করছেন বিশ্ববিদ্যালয়ের 6 শিক্ষার্থী। ডাকসু ও হল সংসদ নির্বাচনের কোনো তফসিল ঘোষণার আগেই 11ই মার্চের নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্টদের পদত্যাগেরও দাবি জানাচ্ছেন তারা। এদিকে ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহার করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আজ প্রায় স্বাভাবিক। সকাল থেকেই স্বাভাবিক গতিতে চলছে ক্লাস ও পরীক্ষা। দীর্ঘ 28 বছর 10 মাস পর গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ধরনের একটা জালিয়াতির ভোট চুরি নির্বাচন আমাদের শিক্ষকরা আমাদেরকে উপহার দিবেন, সেটা আমরা কখনো ভাবি নাই। নিজ দায়িত্ববোধ থেকে, নিজ অপমান বোধ থেকে, নিজ মেরুদণ্ডে আমি এখানে বসে আছি। ডাকসু হল সংসদের পুনর্নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করছে ভোট বর্জনকারী 5টি প্যানেল। সেখানকার খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাদিম মাহমুদ। নাদিম, আমরা জানি যে উপাচার্যের সঙ্গে আন্দোলনকারীরা বৈঠক করছেন এবং 3 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য আমাদেরকে জানান। ঘন্টা খানেক আগে বিক্ষোভকারীরা রাজু ভাস্কর্য থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্য কার্যালয়ের সামনে আসেন এবং সেখানে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেছেন। সেই সমাবেশ থেকে নবনির্বাচিত ভিপি নুরুল হক জানিয়েছেন তিনি এই নির্বাচিত যে হয়েছেন, শিক্ষার্থীরা তাকে যে ভোট দিয়েছেন সেই দায়িত্ব তিনি যেমন নেবেন, পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের জন্য যে আন্দোলন রয়েছে, যে দাবি রয়েছে, সেই দাবির সঙ্গেও তিনি থাকবেন। এবং এই বক্তব্য দেওয়ার কিছুক্ষণ পরেই তিনি উপাচার্য কার্যালয়ের মধ্যে ঢুকেছেন। তার নেতৃত্বে 5টি যে প্যানেল ভোট বর্জন করেছে তাদের যে প্রার্থীরা রয়েছে তাদের একটি প্রতিনিধি দল উপাচার্যের কার্যালয়ের মধ্যে ঢুকেছেন এবং সেখানে বৈঠক চলছে রুদ্ধদ্বার। সেখানে গণমাধ্যমের ঢোকার অনুমতি নেই। আর বাইরে তাদের কর্মী সমর্থক শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু স্লোগান দিচ্ছে, অবস্থান করছে। তাদের দাবি 3 দিনের মধ্যে পুনরায় তফসিল ঘোষণা করতে হবে, নতুবা তারা বিশ্ববিদ্যালয়ে অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন। পাশাপাশি তারা বলেছেন যে এই নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করতে হবে এবং ভোট গ্রহণের সময় 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত নিতে হবে। এরকম আরো বেশ কিছু দাবি তুলে ধরে তারা বলেছে পুনরায় এই সব ব্যবস্থা কার্যকর করে নির্বাচনটি অনুষ্ঠান করতে হবে। নাদিম, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাদিম মাহমুদ। চলে যাচ্ছি পরের খবরে। জয় পরাজয় ভুলে ডাকসু নির্বাচিত প্রতিনিধিরা সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। দুপুরে আশুলিয়া দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 8ম সমাবর্তনে যোগ দিয়ে কথা বলেছেন তিনি। শিক্ষামন্ত্রী বলেছেন, ডাকসু নির্বাচনের মধ্য দিয়েই গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার সুযোগ পাবে। ছাড়া ডাকসু নির্বাচনে অপ্রীতিকর ঘটনা তদন্তের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। সমাবর্তনে 5631 জন গ্রাজুয়েটকে ডিগ্রি ও 17 জন গ্রাজুয়েটকে স্বর্ণপদক দেওয়া হয়েছে। নবনির্বাচিত প্রতিনিধিদের কোনো দলের নয়, সব শিক্ষার্থীর প্রতিনিধি হয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন ডাকসুর সাবেক নেতারা। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ার দায়বদ্ধতা এবং নিষ্ঠা ও আদর্শ নিয়ে নতুন প্রতিনিধিরা কাজ করবে বলে প্রত্যাশা করছেন তারা। 28 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে শিক্ষার্থীদের বড় অর্জন হিসেবে দেখছেন সাবেক নেতারা। এই নির্বাচনে ক্যাম্পাসে সহাবস্থানের পাশাপাশি সব ছাত্র সংগঠন যেন একই ছাতার নিচে জড়ো হয়েছিল। যদিও ভোটের দিন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ও ছাত্র সংগঠনগুলোর ভোট বর্জন উৎসবমুখর পরিবেশকে ম্লান করে দেয়। এটা শিক্ষার্থীর জন্য লজ্জাস্কর, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের জন্য লজ্জাস্কর বটে। তবে এই দিকটা আমি এভাবে আবার দেখতে চাই যে মুহূর্তে এইটি নজরে এসছে আমাদের প্রশাসনের, সঙ্গে সঙ্গে তারা সেই কুয়েট মন্ত্রী হলের প্রভোস্টকে তারা প্রত্যাহার করে নিয়েছে। সরকার চেয়েছে নির্বাচনটা সুস্থ হোক, সুন্দর হোক, কিন্তু
কারা এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল, কারা নির্বাচনটাকে অন্য কোনো রাজনৈতিক একটা ইস্যু সৃষ্টি করতে চেয়েছিল, পিছনের এই জিনিসগুলি খুঁজে বের করা প্রয়োজন মনে করি। তাদের মতে ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে একটি কাঠামোর মধ্যে আসলো ছাত্র সমাজ, শিক্ষার্থীদের দাবি দাওয়া পূরণের একটি প্ল্যাটফর্মও তৈরি হলো। রাজনীতির স্বার্থে কেউ এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কলা ভবনকে একটা প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করে একটা কিছু করবে, এইটা থেকে না করে ছাত্র শিক্ষক সম্পর্ক স্থাপন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যটাকে ধারণ করে ডাকসু আগায় যাবে। আজকে যারা নির্বাচিত হয়েছেন তারা কোনো দলের নয়, তারা এই ৪৩,০০০ শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করবে। তারা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ার জন্য তাদের দায়বদ্ধতা থাকা দরকার। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়েও অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন তারা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষাই সবচেয়ে বড় হাতিয়ার। এর জন্য শিক্ষাকে গুরুত্ব দিয়ে কাজ করছে বর্তমান সরকার। সকালে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি শিক্ষা ব্যবস্থা যেন শিশুর উপর চাপ না হয়ে আনন্দের হয় সেদিকে খেয়াল রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বানও জানান। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রাখায় সারা দেশের ১৯ জন শিক্ষক কর্মকর্তাকে শিক্ষা পদক তুলে দেন তিনি। এছাড়া আন্তঃপ্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী সারা দেশের ৯০ জন শিক্ষার্থীর হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ভর্তি পরীক্ষা একটি মানসিক অত্যাচার, তা বন্ধ করতে হবে। পাশাপাশি ভালো ফলের জন্য কোনো কোমলমতি শিশুদের উপর চাপ না দিতে শিক্ষক ও অভিভাবকদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। পর 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 এই বলাটা বা ধমক দেওয়াটা বা তাদেরকে আরো বেশি চাপ দিলে শিক্ষার উপর তাদের আগ্রহটা কমে যাবে, একটা ভীতি সৃষ্টি হবে। সেই ভীতিটা যাতে সৃষ্টি না হয় সেদিকে আমাদের শিক্ষক এবং অভিভাবক তাদেরকে আমি অনুরোধ করব। অনেক সময় আমরা দেখি যে প্রতিযোগিতা শিশুদের মধ্যে না হলেও মায়েদের মধ্যে বা বাবা মায়ের মধ্যে একটু বেশি হয়ে যায়। এটাও কিন্তু খুব একটা অসুস্থ প্রতিযোগিতা বলে আমি মনে করি। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিশুদের মানসিক বিকাশে সরকার সুযোগ সৃষ্টি করছে জানিয়ে তিনি বলেন, আজকের শিশুরা আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। স্কাউটিং এর মধ্য দিয়ে ছেলেমেয়েরা ডিসিপ্লিন শেখে, যা সুপ্ত ছিল তা বিকশিত হয়, তার দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়, ডিসিপ্লিন শিখবে এবং নানা ধরনের উদ্ভাবনী কাজ করতে পারে। এই জন্য স্কাউটিং বা কাব স্কাউটিং প্রত্যেকটা স্কুলে থাকা একান্তভাবে প্রয়োজন বলে আমি মনে করি এবং সেটা ইতিমধ্যে করা আমরা শুরু করেছি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বে একটি মর্যাদার আসন নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। আর আজকের এই শিশুরাই একদিন ভবিষ্যতে দেশের কর্ণধার হবে। হয়তো এরই মধ্যে থেকে কেউ আমার মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীও হবে। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। টাঙ্গাইলের মির্জাপুরে ভারতেশ্বরী হোমসে রণদা প্রসাদ সাহা স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে কাল যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে কুমুদিনী হাসপাতালও পরিদর্শন করবেন তিনি। তারই আগমন উপলক্ষে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতিও নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় কুমুদিনী ট্রাস্টের আয়োজনে মির্জাপুর ভারতেশ্বরী হোমসে রণদা প্রসাদ সাহা স্বর্ণপদক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ ১৪ বছর পর তার আগমনকে ঘিরে শহর জুড়ে বিরাজ করছে সাজ সাজ রব। প্রধানমন্ত্রীকে বরণ করতে ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীরাও প্রস্তুতি শেষ করেছেন। মনোজ্ঞ ডিসপ্লে আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে মুগ্ধ করার আশায় উচ্ছ্বসিত তারা। আমরা তাকে আগে দেখেছি কিন্তু এত কাছের থেকে দেখিনি। তাকে দেখার জন্য ওদের আগ্রহে বসে রয়েছি। নতুন করে ডিল শিখেছি, নতুন ডিলটি আমরা দেখাবো কালকে। উনি আসবে আমাদের এখানে, এটা অনেক বড় একটা পাওয়া। এবছর ২ গুণীজনকে মরণোত্তর আর ৪ গুণী ব্যক্তিকে রণদা প্রসাদ স্বর্ণপদক দেয়া হবে। আমরা বহুদিন ধরে চাচ্ছি যে উনি আমাদের কাছে আসুন, আমরা ওনার কথা শুনি। আমরা সবাই খুবই অনুপ্রাণিত এবং উজ্জীবিত যে উনি আসবেন। এদিকে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় ৪ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাংলাদেশ পুলিশের সদস্য সহ অন্যান্য সংস্থার প্রায় ১৫০ সহস্রাধিক সদস্যের সমন্বয়ে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর আগমনে কোনো ধরনের নিরাপত্তার বিন্দু পরিমাণ কোনো ব্যত্যয় ঘটবে না।
দানবীর রণদা প্রসাদ সাহা তার মায়ের নামে ১৯৪৪ সালে নিজ গ্রাম মির্জাপুরে প্রতিষ্ঠা করেন কুমুদিনী হাসপাতাল। পরে এখানে মেয়েদের শিক্ষার জন্য গড়ে তোলা হয় ভারতেশ্বরী হোম স্কুল ও মেডিকেল কলেজ হাসপাতাল। ডিবিসি নিউজ ডেস্ক। বিএনপি অংশ না নেয় উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম হচ্ছে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। দুপুরে সিলেটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে কথা বলেছেন তিনি। সিলেটে ভোটার উপস্থিতি নিশ্চিত করতে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিতে প্রশাসনকে নির্দেশ দেন সিইসি। উপজেলা নির্বাচনের চতুর্থ এবং পঞ্চম ধাপে 10টি উপজেলায় ইভিএম ব্যবহার করার কথা জানিয়ে তিনি বলেন, এতে করে অনেক সমস্যার সমাধান হবে। এ সময় রাতে ব্যালট বাক্স ভর্তি করার কথা কোনো নির্দিষ্ট নির্বাচনকে উদ্দেশ্য করে তিনি বলেননি বলেও দাবি জানান। নির্বাচনে বড় একটি দল নির্বাচনে বয়কট করেছেন। আমার ধারণা সে কারণে নির্বাচনের ব্যাপারে সেই তাদের ভোটার আসেন। ইভিএম চালু হলে অনেকগুলো সমস্যার সমাধান হবে। আশা করি এই পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। প্রভাব বিস্তার এবং আচরণ বিধি লঙ্ঘনের ঘটনায় 3 উপজেলায় নির্বাচন স্থগিত করে নিশ্চুপ নির্বাচন কমিশন। দোষীদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো মামলা করার পরিকল্পনা নেই, যদিও এ ধরনের ঘটনায় প্রার্থিতা বাতিল সহ যে কোনো পদক্ষেপ নেওয়ার এখতিয়ার রয়েছে কমিশনের। প্রথম দফা উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পক্ষে বিপক্ষে প্রচারণা চালানোর অভিযোগ ওঠে বেশ কয়েকজন সংসদ সদস্যের বিরুদ্ধে। এমপি মন্ত্রী নির্বাচনী ক্যাম্পেইনে থাকতে পারবেন, আমি তারপরেও আচরণবিধি কিছু লঙ্ঘন করলাম। স্থানীয় সরকারের এই নির্বাচনে প্রভাব বিস্তার না করতে সুনামগঞ্জ 1 ও সুনামগঞ্জ 2, কুড়িগ্রাম 1 ও কুড়িগ্রাম 3, হবিগঞ্জ 2 এবং লালমনিরহাট 1 আসনের সংসদ সদস্যকে চিঠিও দেয় নির্বাচন কমিশন। একই সঙ্গে একদিনের মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেয়া হয়। এছাড়া লালমনিরহাট 2 এবং নেত্রকোনা 5 আসনের সংসদ সদস্যদেরকেও সতর্ক করে নির্বাচন কমিশন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারায় লালমনিরহাটের আদিতমারি, নেত্রকোনার পূর্বধলা ও সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভোট স্থগিত করা হয়েছে। আচরণবিধিতে বলা আছে, কোনো প্রার্থী অথবা প্রার্থীর পক্ষে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে সংসদ সদস্যের পদ সহ প্রার্থিতা বাতিল করা হবে। কিন্তু এসবকে পাশ কাটিয়ে নির্বাচন স্থগিত করার মধ্যেই নির্বাচন কমিশনের তৎপরতা সীমিত রয়েছে। আমরা সুনির্দিষ্ট কিছু অভিযোগ পাওয়ার প্রেক্ষিতেই কিন্তু এগুলো বন্ধ করা হয়েছে। বিষয়টি এখনো এভাবে সিদ্ধান্ত হয়নি, আমরা আপাতত এগুলো স্থগিত রেখেছি। তদন্ত করে এগুলো পরবর্তীকালে আবার নতুন করে তারিখ নির্ধারণ করা হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা তদন্তের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সাবেক কমিশনার সাখাওয়াত হোসেন বলছেন, নিজের ব্যর্থতা ঢাকতেই নির্বাচন বন্ধ করেছে ইসি। এসব অনিয়ম ঠেকাতে দৃষ্টান্তমূলক শাস্তি জরুরি। অ্যাকশন তো প্রচুর নেওয়ার ছিল, এখন ইলেকশন কমিশন শুধুমাত্র স্থগিত করে তাতে কোনো লাভ হয়নি, কারণ স্থগিত করলে এই ইলেকশন আবার হবে। মেম্বার পার্লামেন্টের বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে পারে, ইলেকশনের আইন ভঙ্গ করার মামলা হতে পারে। স্থগিত 3 উপজেলার সংশ্লিষ্ট সংসদ সদস্যদের বিরুদ্ধে দলীয় পদক্ষেপ নেওয়া হবে বলছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। যে সমস্ত সংসদ সদস্যরা এই ধরনের আচরণবিধি লঙ্ঘন করেছেন তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা দলীয়ভাবে আমরা এটা তথ্যপত্র সংগ্রহ করে আমরা সাংগঠনিকভাবে আমরা ব্যবস্থা নেব। দ্বিতীয় ধাপে 117 উপজেলায় নির্বাচন হবে 18 মার্চ। কাউসারা চৌধুরী কুমু, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে আরো থাকছে। ওবায়দুল কাদেরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর, আগামী সপ্তাহে বাইপাস সার্জারি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে সকালে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। আগামী সপ্তাহে তার বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকেরা। সকালে এসব তথ্য জানিয়েছেন সিঙ্গাপুরে অবস্থানরত ওবায়দুল কাদেরের চিকিৎসার সমন্বয়ক ডাক্তার আবু নাসার রিজভী। তিনি বলেন, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ভালো, সকাল থেকে নরম খাবার দেওয়া হচ্ছে। আগামী সপ্তাহে সুবিধাজনক সময় তার বাইপাস সার্জারি হবে। এর আগে কাদেরের চিকিৎসার সবশেষ পরিস্থিতি পরিবারের সদস্যদের জানান কার্ডিও থোরাসিক সার্জন ডাক্তার সেবাস্টিন কুমার সামি। বিরতির পর ফিরছে, সঙ্গে থাকুন।
ক্ষমতাসীন দলের লোক পরিচয়ে চট্টগ্রামে বিআইডব্লিউটিসির জায়গা দখল করে রাসায়নিকের গুদাম গড়ে তুলেছে একটি মহল। প্রায় ১.৫ বছর সরকারি জমিতে ভাড়া না দিয়ে চলছে তাদের এই কার্যক্রম। বারবার বিআইডব্লিউটিসি থেকে চিঠি পাঠানো হলেও তা পাত্তাই দিচ্ছে না সংশ্লিষ্টরা। চট্টগ্রামের সদরঘাট এলাকার বিআইডব্লিউটিসির জমিতে দীর্ঘ ২ বছরের বেশি সময় ধরে পড়ে আছে ঝুঁকিপূর্ণ রাসায়নিক ভর্তি ড্রামগুলো। মেসার্স শহীদ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে মাসিক ৪১,০০০ টাকায় জায়গাটি ভাড়া দেওয়া হয়েছিল। গত ১৭ মাসে ঠিকমতো ভাড়া পরিশোধ না করায় প্রতিষ্ঠানটিকে কয়েকবার চিঠি দিয়েছে বিআইডব্লিউটিসি। সম্প্রতি রাজধানীর চকবাজার ট্রাজেডির পর এসব বিপজ্জনক রাসায়নিক সরাতে বিআইডব্লিউটিসির নির্দেশনা মানছে না প্রতিষ্ঠানটির মালিক। আমরা তাকে চিঠি দিয়েছি এবং প্রধান কার্যালয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহ আমাদের কি করণীয় সেই নির্দেশনা চেয়েছি। তাকে জরুরিভাবে সে মালামাল প্রত্যাহার করবে এবং প্রক্রিয়াধীন আছে এবং আমরা তাকে প্রতিনিয়ত তাগিদ দিচ্ছি তার লোকজনকে। এসব বিষয়ে জানতে চাইলে ক্ষমতাসীন দলের লোক পরিচয় দিয়ে ভাড়া নেওয়ার প্রতিষ্ঠানটির মালিক জানালেন ভিন্ন কথা। অনেক জনের মাল রাখছে, এখানে কার মাল কোনটা এটা তো আমার বিষয় না। আমি যাদেরই যাদের কত রকমের যাত্রী যাচ্ছে, কে হেফাজত, কে জামাত, কে অমুক, এটা তো আমার বিষয় না। এদিকে সংশ্লিষ্ট সংস্থা থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন জেলা প্রশাসক। তারা যদি এখানে অভিযোগ দায়ের করে তাহলে সেক্ষেত্রে তাদের নিয়ে তারা প্রসিকিউশন পার্ট হলে আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারি। কোনো রকম নিয়ম নীতির তোয়াক্কা না করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় রাসায়নিক গুদাম গড়ে তুলেছে এক শ্রেণীর ব্যবসায়ী। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। গ্যাসের দাম বাড়ানোর গণশুনানি চলতে বাধা নেই বলে জানিয়েছে হাইকোর্ট। দাম বাড়ানোর প্রক্রিয়া স্থগিত চেয়ে দায়ের করা রিটের শুনানিতে এমন আদেশ দিয়েছে আদালত। এই প্রক্রিয়াকে বিধি বহির্ভূত উল্লেখ করে সকালে এই রিট করে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রিটের পরবর্তী শুনানি 31শে মার্চ ধার্য করেছেন। বিআরসের সূত্র থেকে জানা গেছে, সব শ্রেণীর গ্রাহকের জন্য গ্যাসের দাম গড়ে 103% বাড়ানোর প্রস্তাব দিয়েছে তিতাস। গৃহস্থালী পর্যায়ে 2 বার্নার চুলার জন্য গ্যাসের দাম 800 টাকা থেকে 1440 টাকা এবং 1 বার্নার চুলার দাম 750 থেকে 1350 টাকা করার কথা বলা হয়েছে। পাশাপাশি শিল্প ও সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানোর কথাও বলা হয়েছে প্রস্তাবে। সিএনজির মতো এলপিজিতেও গাড়ি চালাতে কোনো অসুবিধা নেই। দরকার শুধু সঠিক প্রযুক্তিতে কনভার্সন করে উপযুক্ত সিলিন্ডার ব্যবহার করার। প্রতি 5 বছরে একবার সিলিন্ডার পরীক্ষা করানো বাধ্যতামূলক। তবে গাড়ির সিলিন্ডারের মান যাচাইয়ে পিছিয়ে রয়েছে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিআরটিএ। দুর্ঘটনা এড়াতে ইলেকট্রিক গাড়ি ব্যবহারে উৎসাহ দেওয়ার সুপারিশ করছে প্রতিষ্ঠানটি। চলার কথা সিএনজি দিয়ে, কিন্তু চলছে স্থানীয় প্রযুক্তিতে কনভার্ট করা এলপি গ্যাস দিয়ে। মফস্বল বা গ্রামের হাজার হাজার গাড়িগুলোকে নিয়ন্ত্রণের সামর্থ্য নেই বিস্ফোরক পরিদপ্তর বা সড়ক পরিবহন অধিদপ্তর বিআরটিএর। সিএনজি সিলিন্ডার সরাই ফেলে রান্নার যে সিলিন্ডারগুলো, যেগুলোর ভালভটা সিলিন্ডারের উপরের দিকে থাকে, এগুলো যারা ব্যবহার করছে ওদের এই সমস্ত গাড়িগুলো তো রেজিস্ট্রেশনই বাতিল করে দেওয়া উচিত এবং পুলিশ এদেরগুলো আটকায় ফেলা উচিত। অথচ এলপিজি দিয়েই সম্পূর্ণ নিরাপদ উপায়ে গাড়ি চলে সারা বিশ্বে, শুরু হয়েছে বাংলাদেশেও। গাড়ির জন্য এলপিজি সিলিন্ডার আলাদা, ওটা কিন্তু বুলেট টাইপের মাঝ বরাবর বা এক পাশে একটা বাল্ব লাগানোর সিস্টেম থাকে, মুখ থাকে, হ্যাঁ ওটা মাল্টি বাল্ব বলি। ওই বাল্বের মধ্যে কতগুলো ফাংশন আছে আলাদা আলাদা, তো ওই সিলিন্ডারগুলো সম্পূর্ণ নিরাপদ। বিআরটিএ বলছে সারা দেশে 5 লাখের বেশি সিলিন্ডার গাড়ি রয়েছে যেগুলো নিয়মিত পরীক্ষার আওতায় আসে না। মাঝে মাঝে বিআরটিএর বিভিন্ন অভিযানও নিষ্ফল হয়ে যায়। আমাদের 12 জন ম্যাজিস্ট্রেট হচ্ছে, প্রতিনিয়ত আমাদের মোবাইল কোর্ট হচ্ছে, কোনো গাড়ি না দেখে আমাদের ফিটনেস দেওয়া হচ্ছে না এবং এর জন্য আমরা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা একটা ভ্রাম্যমাণ টিমও করেছি। তবে এসব সমস্যার সমাধান আছে সিলিন্ডার ছাড়া ইলেকট্রিক গাড়িতে। পরিবেশ বান্ধব এই গাড়িতে বিস্ফোরণের ঝুঁকিও নেই। বিআরটিএর সুপারিশ ইলেকট্রিক গাড়ির পক্ষেই। ইতিমধ্যে আমাদের এখানে যে একটা প্রাইভেট কার আসছে, আমরা সেটা রেজিস্ট্রেশন দিয়েছি এবং এ ব্যাপারে কিছু নীতিমালা সংশোধনের জন্য আমরা কাজ হাতে নিয়েছি এবং অচিরেই এই কাজটা শেষ হয়ে যাবে। বিআরটিএর সুপারিশের সাথে জ্বালানি প্রতিমন্ত্রী একমত। গাড়িতে সব ধরনের ফ্যাসিলিটি থাকা উচিত। কেউ যদি সিএনজি ব্যবহার করে করুক, এলপিজি যদি ব্যবহার করে করুক, কেউ যদি ভবিষ্যতে আসবে ইলেকট্রিক কারে করবে মানুষজন, আমরা ওপেন রাখতে চাই।
তবে বাংলাদেশের রাস্তায় ব্যাপকভাবে ইলেকট্রিক গাড়ি চালানোর জন্য চার্জিং সুবিধা নিশ্চিত করার সহ আমদানি উৎসাহিত করার প্রয়োজন বলে মত দিয়েছে জ্বালানি মন্ত্রণালয় ও বিআরটিএ। ইব্রাহিম পাঠান, ডিবিসি নিউজ, ঢাকা। কোন রকম নীতিমালা ছাড়াই দেশের ৫টি জেলায় চলছে ৫২,০০০ ব্যাটারি চালিত ৩ চাকার যান, আর এর সঙ্গে যুক্ত রয়েছেন ৫৮,০০০ মানুষ। অথচ ব্যাটারি চালিত এই ৩ চাকার যানকে নিবন্ধন ও লাইসেন্স দিলে এই খাত থেকে ১৯,২৫,০০,০০০ টাকা রাজস্ব আদায় করতে পারে সরকার। বাণিজ্য গবেষণা সংগঠন বিল্ড এবং জাপানের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক সংস্থা জেট্রোর যৌথ গবেষণায় এমন তথ্য উঠে গেছে। সকালে রাজধানীর একটি হোটেলে সম্পর্কিত গবেষণা প্রবন্ধ উপস্থাপন করে এই সংস্থা দুটি। গবেষণায় বলা হয়, এসব ৩ চাকার যানকে সরকারি নীতির আওতায় আনা গেলে পরিবহন খরচ যেমন কমবে, তেমনি বায়ু দূষণও কমবে। এতে আরও বলা হয়, বায়ু দূষণ কমলে দেশের 4টি শহরে 20 থেকে 40 কোটি ডলার সাশ্রয় হবে সরকারের। অনুষ্ঠানে বিল্ডের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেছেন, নিবন্ধন দিলে শুধু চালক নয়, বরং এই খাত সংশ্লিষ্ট আরও কাজের সুযোগ তৈরি হবে, যা সরকারের কর্মসংস্থান তৈরির নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে সাহায্য করবে। তবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, 3 চাকার যানগুলোকে সরকারি পরিসংখ্যানে আনার আগে একটি যুগোপযোগী নীতিমালা তৈরি করা প্রয়োজন। ব্যাটারি চালিত 3 চাকার যানের বিষয়ে একটি পলিসি নির্ধারণ করতে হবে। এজন্য বিআরটিএ এবং সেডাকে একটি গাইডলাইন তৈরি করতে হবে এবং ইলেকট্রিক্যাল ভেহিকেলগুলোর চার্জিং এর জন্য নতুন করে পলিসি তৈরি করতে হবে। Existing garage system where to charge these things. ডিবিসি সংবাদে আরো যা দেখবেন। ব্রিটিশ পার্লামেন্টে টেরিজা মের ব্রেক্সিট চুক্তি ফের প্রত্যাখ্যান, বিপক্ষে 391, পক্ষে 242 ভোট। আপনারা দেখছেন ডিবিসি সংবাদ। এরপর যে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডাকসুর পুনর্নির্বাচন দাবিতে উপাচার্যের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক, 3 দিনের আলটিমেটাম। শিশুদের নিয়ে অসুস্থ প্রতিযোগিতা নয়, প্রাথমিকে ভর্তি পরীক্ষার অত্যাচার বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর। অনিয়ম পেলে নির্বাচন স্থগিত করেই চুপ থাকছে ইসি, শাস্তি না হয় কমছে না নিয়ম ভাঙার প্রবণতা। এবং চট্টগ্রামে সরকারি জায়গা দখল করে রাসায়নিকের গুদাম, কর্তৃপক্ষকে পাত্তাই দেয় না প্রভাবশালীরা। জানাচ্ছিলাম শিরোনাম, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে, আর আপনাদের সঙ্গে রয়েছে এজি মাহমুদ। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। এখানে কেউ কোনোভাবে বিশৃঙ্খলা অশান্ত করার প্রয়াস নিলে সেগুলো কোনো ক্রমেই বিশ্ববিদ্যালয় সহ্য করবে না এবং সকলকে সেই বিষয়ে যত্নশীল থাকার জন্য অনুরোধ করেছি এবং একই সঙ্গে আমরা বলেছি যে অপরাধমূলক কোনো কাজ সংগঠিত হলে সেসবের বিরুদ্ধে আইন অনুক কঠিন ব্যবস্থা গৃহীত হবে। ধন্যবাদ। ধন্যবাদ বলেছি যে কথা যে প্রায় 450 আমাদের শ্রদ্ধেয় সহকর্মী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী তাদের যৌথ আন্তরিক প্রচেষ্টায় বহুল কাঙ্ক্ষিত এই ডাকসু নির্বাচন এবং এই সকলের যে কর্মপ্রয়াস, তাদের আন্তরিকতা, তাদের সময়, শ্রম এবং এই অর্জন, সেগুলোকে অসম্মান দেখানোর যে এখতিয়ার সেটি আমার নেই। তো এগুলো প্রত্যেকটি প্রক্রিয়াই, প্রত্যেকটি কার্যক্রমই যথাযথ রীতিনীতি অনুসরণ করে গৃহীত হবে। পুনর্নির্বাচন করার সুযোগ নেই। ধন্যবাদ। কথা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে, চলে যাচ্ছি পরের খবরে। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কর্মচারীরা কর্মবিরতি শুরু করেন। আন্দোলনকারী কর্মচারীরা জানায়, বারবার আশ্বাস দেওয়ার পরেও কর্মচারী নীতিমালা সংশোধন, বকেয়া বেতন পরিশোধ সহ 10 দফা দাবির একটিও পূরণ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলেও জানায় আন্দোলনকারীরা। এদিকে
উপাচার্যের একান্ত সচিব আমিনুর রহমান ও সংস্থাপন শাখার রেজিস্ট্রার খন্দকার গোলাম মোস্তফার অব্যাহতি সহ 11 দফা দাবিতে 11ই মার্চ থেকে কর্মবিরতিতে যান কর্মকর্তারা। টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে 18 শ্রমিক আহত হয়েছেন। রাত 12:15টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে নির্মাণাধীন ভবনটির দোতলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। রাত 12:15টার দিকে ছাদের পশ্চিম অংশ হঠাৎ করেই ধসে যায়। এই সময় 18 জন শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। গুরুতর আহত 3 জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। গাজীপুরের সালনায় স্কুল ছাত্রীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি কাউসারকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে সিটি কর্পোরেশনের মাস্টারবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সকালে সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছে, 2018 সালের 7ই জুন সালনা বাজার থেকে ওই স্কুল ছাত্রীকে কাউসার ও তার 4 জন সহযোগী অপহরণ করে নিয়ে যায়। গণধর্ষণের পর মুমূর্ষু অবস্থায় ফেলে যায় অভিযুক্তরা। দীর্ঘদিন পালিয়ে থাকার পর এই মামলার প্রধান আসামি কাউসারকে গ্রেফতার করা হলো। ফিরে আসছি আরো একটি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন ডিবিসি সংবাদ, স্বাগত আরেকবার। বিশ্ব রেকর্ড করেছেন নোয়াখালীর বেগমগঞ্জের কনক কর্মকার। কপালে 600 গ্লাস রেখে এই রেকর্ড করেছেন তিনি। তার এমন অর্জনে খুশি পরিবার ও এলাকাবাসী। প্রাথমিকের গণ্ডিতে পা রাখার পরই খেলাধুলায় আগ্রহ বাড়তে থাকে কনক কর্মকারের। কঠোর অনুশীলনে ভারসাম্যতায় দক্ষতা অর্জন করতে থাকেন তিনি। তারপর কপালে 600 গ্লাস রেখে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেন। ইতালির রক্কো মার্কিওকে ডিঙিয়ে ওয়ার্ল্ড রেকর্ডধারী ফেনী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের পাওয়ার টেকনোলজি বিভাগের শিক্ষার্থী কনক গড়তে চান আরও রেকর্ড। ছোটবেলা থেকে আমি নিজের থেকে একটা ভাবা ছিল যে আমি এক দেশের জন্য কিছু করব, আমার একটা নিজের পরিচয় বানাবো। আমার মনোবল ছিল আমি এটা পারবো। 6টা কাপ দিয়ে আমি প্রথম ভয় নাই, এর পরে দেখতেছে হইতেছে। এমন অর্জনে খুশি তার মা ও স্বজনরা। ও আমার একদিন পেনি থেকে বলছে, মা আমাকে গ্রিনিস থেকে আমারে পাঠাইছে, একটা সার্টিফিকেট পাঠাইছে, আমি ওয়ার্ল্ড রেকর্ড করছি। আমি আসছিলাম চৌমনিতে, আমি মানে গর্বে এমন আনন্দিত হয়েছি, মানে ওরে আমি যদি কাছে পাইতাম তাহলে ওরে আমি জড়াই ধরতে পারতাম। নিজের সফলতায় এতটুকু পর্যন্ত আগেছে, তাকে আমি অনেক সাধুবাদ জানাই। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সে যেন এই খেলাধুলা এবং পড়ালেখা দুইটাই উন্নতি শিখরে পুজতে পারে। কনকের প্রতিভায় মুগ্ধ তার বন্ধুরাও। আমরা বলতাম, হ্যাঁ কিছু একটা করতে পারবি, তুই লেগে থাকলে কিছু একটা হবে অবশ্যই। লক্ষ্যটা বড় ছিল, যে তখনই আমরা বুঝতে পারছি যে ও বড় কিছু একটা করবে। কনককে সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের। পৃথিবীতে এ ধরনের মেধাসম্পন্ন ছেলে মেয়ে খুব কমই আছে। তার মেধার উত্তরোত্তর সমৃদ্ধি কামনার জন্য আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে যা যা করার দরকার আমরা তার জন্য করব। স্বপ্ন এখানেই থেমে নেই। এবার দীর্ঘ সময় ধরে গিটার ও ফুটবল কপালে রেখে আরও 3টি বিশ্ব রেকর্ড গড়তে চান এই তরুণ। ডিবিসি নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে আবাদ হয়েছে বিদেশি সবজি ব্রোকলি। অন্য ফসলের চেয়ে কম খরচে বেশি লাভ হয় এই সবজি চাষে ঝুঁকছেন জেলার অনেকেই। বাণিজ্যিকভাবে সফল হয়ে আগামীতে এই ফসল চাষে সম্প্রসারণের উদ্যোগ নিচ্ছে কৃষি বিভাগ। ফুলকপির কাছাকাছি দেখতে এই সবুজ সবজির নাম ব্রোকলি। উন্নত বিশ্বে ব্যাপক জনপ্রিয় এই বিদেশি সবজির চাষ বাড়ছে উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই সবজির চাহিদাও বাড়ছে দিন দিন। স্থানীয় কৃষি বিভাগ 2 বছর পরীক্ষামূলকভাবে চাষ করার পর এবার বাণিজ্যিকভাবে 3 হেক্টর জমিতে ব্রোকলি চাষ করা হয়েছে। 90 দিনের মধ্যে এর ফলন তোলা যায়, আর পোকামাকড়ের আক্রমণ কম। 3000-এর মধ্যে খরচ আমার শেষ হয়েছে। 14 শতক জমির উপরে আমি 18 থেকে 20 হাজার টাকা লাভ পেতে পারি। স্থানীয় থানা লেভেলে যেসব মার্কেটগুলো আছে, বাজার হাট বাজার আছে, সেগুলো আমি বিক্রি করছি। 1 বিঘায় খরচ হয় মোটামুটি 15 থেকে 16 হাজার, এবং মাল বিক্রি করে পাই আমি 35 থেকে 36 হাজার। তাতে আমার 20 হাজার টাকা লাভ থাকে। চাষিরা বলছেন ব্রোকলির চাহিদা বাড়ায় দাম ভালো পাওয়া যাচ্ছে, তাই আগামীতে এ জেলায় ব্রোকলি চাষে বিপ্লব ঘটবে। আমাদের দেখা দেখি আরো সব কৃষক এখানে আসছে, পরামর্শ নিতে আসছে,
সামনে বার করার জন্য। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন জায়গায় এর ব্রকলি উৎপাদনে কৃষকেরা উদ্বুদ্ধ হচ্ছে। সবজিটা দেখে আমাদের খুব ভালো লাগছে এবং তার দিকে দেখে আমরা সামনে করার চেষ্টা করব। চাঁপাইনবাবগঞ্জের মাটি ব্রোকলি চাষের উপযোগী বলে এর চাষাবাদ জনপ্রিয় ও বাজারজাত করার উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। আমরা আশা করছি যে এই এনএটিপি প্রকল্পের মাধ্যমে আমরা যে বিষয়টা কৃষকদের কাছে বেশি করে পপুলার করতে পারলাম, আগামীতে অনেক চাষি তাদের নিজ উদ্যোগে এই বীজ সংগ্রহ করে চারা করবেন। বাজারে এখন এক একটি ব্রোকলি 15 থেকে 20 টাকায় বিক্রি হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রামে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর দামপাড়া পুলিশ লাইনে কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মাহবুবুর রহমান। এই সময় তিনি বলেন, নারীদের ঘরে বসে থাকার দিন শেষ, তারা এখন অনেক স্বাধীন এবং ক্ষেত্রে নারীরা প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। সকল নারীদের প্রতি এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সিএমপির ঊর্ধ্বতন নারী কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এবার জানাবে সালাম গ্রুপ খেলার খবর। সাফ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে কাল ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। নেপালের শহীদ রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 3টায়। টুর্নামেন্টের এ গ্রুপে বাংলাদেশের দুই প্রতিপক্ষ নেপাল ও ভুটান। আসরের প্রথম ম্যাচে ভুটানকে হারিয়েছে নেপাল, তাই ভুটানকে হারাতে পারলেই সেমিফাইনালে যাবে বাংলাদেশ। শহীদ রঙ্গশালা স্টেডিয়ামের অসমতল মাঠ ঘুরে ঘুরে দেখে কপালে ভাঁজ তুলে টিম ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর সাথে কথোপকথনে রত টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। সকালের মিঠে কড়া রোদে স্কোয়াড স্ট্রেচিংয়ে মনোযোগী গোলাম রব্বানী ছোটন, সবকিছুই ভুটান পথের প্রস্তুতি। এই আসরের প্রথম ম্যাচ জিতলেই নিশ্চিত সেমিফাইনাল। মিডফিল্ডার মৌসুমী বললেন জেতার জন্যই মাঠে থাকবেন 90 মিনিট, আর সাবিনা বললেন সবগুলো সাফ খেলার অভিজ্ঞতা নিংড়ে দেবেন মাঠে। প্রেশার আসলে কম নেওয়ার কিছু নয়, আবার বেশি নেওয়ারও কিছু নয়। আমরা ভুটানকে বিট করতে পারলে আমরা সেমিফাইনাল খেলবো ইনশাল্লাহ। তো আমাদের কালকের ম্যাচটা আমাদের কাছে উইন করা খুব গুরুত্বপূর্ণ। আমরা ওই রকম মন মানসিকতা নিয়ে মাঠে নামবো। ভুটানের সঙ্গে ম্যাচটা যেটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওটা আমরা যে বাংলাদেশ থেকে যে টার্গেট নিয়ে আসছি সেমিফাইনাল, তো কালকে ভুটানের ম্যাচটা উইন করার মাধ্যমে আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো। ইন্ডিয়া নেপাল যে প্লেয়ারগুলো হচ্ছে ওদের টিমে আছে, তারা কিন্তু ওই আমি প্রথম সাব থেকেই দেখে আসতেছি, তো আমি মনে করি ওদের সাথে আমার একটা খেলার অভিজ্ঞতা আছে। সেই দৃষ্টিকোণ থেকে আমি চেষ্টা করবো যে আমার 100%টা দিয়ে খেলার। রঙ্গশালার মাঠ নিয়ে আপাতত ভাবনা নেই লাল সবুজ কোচের। কাঙ্ক্ষিত সেমির পথে দেখতে চান মেয়েদের প্রফেশনালিজম। প্র্যাকটিসের ফাইনাল টাচেও মিলল সেই ছবি। আমাদের লক্ষ্য হলো যে আমাদের নিজেদের খেলায় থাকতে হবে, নিজেদের পারফরমেন্স করতে হবে। আশা করি যে সুযোগ আসবে, সুযোগ কাজে লাগালে আমরা ম্যাচ জয়লাভ করে ইনশাল্লাহ মারতে বেরিয়ে পারব। 3 বছর আগে শিলিগুড়িতে সাফের ফাইনাল খেলেছিল বাংলার মেয়েরা। সেই সর্বোচ্চ সাফল্যকে এবার ছাড়িয়ে যেতে চায় ছোটন শিষ্যরা। ভুটান হেরেছে নেপালের কাছে, সেই ভুটানকে যদি ধরাশায়ী করা যায় তাহলে নিশ্চিতভাবেই সেমিফাইনালে যাচ্ছে বাংলাদেশ। আপাতত মিশন ওটাই, ভুটানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে চায় বাংলাদেশের মেয়েরা। শাহান পাপন, ডিবিসি নিউজ, বিরাটনগর, নেপাল। এবারে মুনাফুর নিবেদিত বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের খবর। বোলিং লাইন আপ মোটামুটি ভালো করলেও ব্যাটিংয়ে ব্যর্থ বাংলাদেশ। 2 টেস্টে ইনিংস ব্যবধানে হার, তবে এই হারেও দলের পজিটিভ দিকগুলো নিয়েই ভাবছেন কোচ স্টিভ রোডস। তৃতীয় টেস্ট খেলতে ক্রাইস্ট চার্চে পৌঁছে ভালো কিছুরই প্রত্যাশার কথা জানিয়েছেন টাইগার কোচ। সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, এবার নিউজিল্যান্ড সফর। একটা বাদে শেষ 12 ইনিংসের দলীয় সংগ্রহ 300 পার করতে পারেনি বাংলাদেশ। চোটে কাবু সাকিব মুশফিক, ওদের শূন্য জায়গা পূরণ করতে পারেনি দলের বাকিরা। ব্যাটিং ভোগাচ্ছে নিয়মিত, এটাকে নিয়তি মেনেই নিয়েছেন হেড কোচ স্টিভ রোডস। কিছু প্লেয়ার লড়াই করেছে, কিন্তু মুমিনুল সহ বাকিরা পারেনি। সত্যি বলতে ক্রিকেটে প্রতিপক্ষ এমন আধিপত্য দেখালে অনেক সময় ভেঙে পড়তে হয়। তবুও মিঠুন যে সাহস দেখিয়ে ব্যাট করেছে, যে রান করেছে, তার চেয়ে বেশি তার প্রাপ্য ছিল। রিয়াদ ছিল অসাধারণ, তারপরও এমন হলো। টেস্ট জিততে লাগে 20 উইকেট, তবে বিদেশে অনভিজ্ঞ টাইগার বোলিং আক্রমণের এই সামর্থ্য আছে কিনা সেটা নিয়েই সংশয়, যে কারণে দল হিসেবে বাংলাদেশের সামর্থ্য এখন প্রশ্নের মুখে।
হয়তো আমাদের বাজে সময় যাচ্ছে, তবে ভুলে গেলে চলবে না আমরাও দেশের মাটিতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, উইন্ডিজের মতো দলকে হারাই। বলেন তো দেশে কতটুকু বল করার সুযোগ পায় আমাদের পেসাররা? খালেদ ইবাদত কয়টা প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছে? ওরা এখনো শিখছে। রাতারাতি উন্নতির প্রত্যাশাটা ঠিক নয়। টানা 2 টেস্টে অসহায় আত্মসমর্পণ, বেসিন রিজার্ভের লজ্জা 2 দিনেই। কঠিন কিউই কন্ডিশনে শেষ টেস্টে অন্তত চ্যালেঞ্জ নিতে চান টাইগারদের ইংলিশ ট্যাকটিশিয়ান। তাদের কিছু বোলার আর ব্যাটসম্যান আছে যারা র্যাঙ্কিংয়ে শীর্ষ 10-এ আছে। নিউজিল্যান্ডের কন্ডিশনে ওদের সঙ্গে লড়াই করতে যে স্কিল লাগে সে ধরনের কিছু ক্রিকেটারের ঘাটতি ছিল। তবে যা গেছে গেছে, আমাদের আরো ভালো করতে হবে। এখন শেষ ম্যাচটা জয়ের বিশ্বাস রাখতে হবেই। অন্তত বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষদের মুখে হাসি ফোটাতে চাই। 2 দিন বিরতির পর শনিবার থেকে ক্রাইস্টচার্চে শুরু হচ্ছে তৃতীয় শেষ টেস্ট। হাসান মাহাদি, ডিবিসি নিউজ, ওয়েলিংটন, নিউজিল্যান্ড। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের খবর নিয়ে আসছেন রঞ্জন শুভ্র। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।